ঢাকা, বাকি চারজনা কই এবার দিয়ে দেখা। এখন আর সেই সমস্ত পাকি জারজদের আমরা দেখতে পাইতেছি না, যারা দিনে রাইতে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা কানটা ঝালাফালা করে ভালাইছে ভাই 18টা মাস ধইরা। একজন ছিল, ওই যে তার নামের আগে একটা খারাপ শব্দ লেগে গেছিল, কি হাওয়া হাদি, আমি পুরাটা বললাম না। এই হাওয়া হাদি একজন বিখ্যাত হয়ে গেছিল, বিখ্যাত নেতা হয়ে গেছিল। এখন অলরেডি কবি নজরুলের সমাধি পাশে তাকে কবর দেওয়া হয়েছে। এই এক স্লোগান দিয়েই সব নেতা হয়ে গেছে অনেক, ইনকিলাব মঞ্চ, এনসিপি, মোটের উপর কথা এবি পার্টি, রাজাকার, আলবদর, আল শামসের উত্তরসূরি, শিবির, জামাত 18টা মাস ধরিয়া দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বইলা ভাই কান টান একদম ধাপা লাগাই দিছে। এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলতেছে, বিশ্বের বহু দেশেই তেলের দাম বাইরে গেছে। এখন বাংলাদেশেও সংকট হবে প্রকট। তো এর মধ্যে ভারত তার পাইপলাইন দিয়া যা লাগে ডিজেল তাই দিতেছে। তারেক রহমানের বিশেষ অনুরোধে, বাংলাদেশের বিশেষ অনুরোধে ভারত পাইপলাইন দিয়ে ডিজেল দিতেছে বাংলাদেশে। এই ডিজেলটাই আমাদের বহুত দরকার, না হলে এই ডিজেল সংকটে পড়লে বাংলাদেশ হাহাকার শুরু হয়ে যাব। ইতিমধ্যে আপনারা দেখেছিলেন ডিজেল নিয়ে কি হাহাকার শুরু হয়ে গেছিল। আমরা দেখেছি জামাতের একজন বহুত তেল এক জায়গাতে ডিজেল নিয়ে যে জরিমানা করলো 80,000 টাকা, গুদামে মজুত করা শুরু করেছিল। পেট্রোল পাম্পগুলা দেখেন হুন্ডার সিরিয়াল, তেল দেয় না, তেল পায় না, হাহাকার। যখন ভারতের এই ঘোষণা আসছে যে যা ডিজেল লাগে তোমাদের দেওয়া হবে, তাও ঘরে বসে পাইবেন, ঘরে ঘরে ঘরে। কিভাবে পাইবেন ঘরে বসে? আমাদের দিনাজপুর থেকে ভারত পর্যন্ত যে পাইপলাইন করা আছে, শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা করিয়ে গেছে যে পাইপলাইন, সেই পাইপলাইনে ভারত তেল ছাড়বে, আমাদের দিনাজপুর ডিপুতে জমা হবে। লেন কত তেল লাগবে লান। এই সুবিধাটা যদি না থাকতো, একটা কত বড় সমস্যায় পড়তাম আমরা। যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, তেল আসতে পারতেছে না। এখন কোথায় পাকি জারজ যারা আসছিল, পাকিস্তান থেকে তেল আন, তোর পাকি বাপেদের কাছ থেকে 1 লিটার তেল নিয়ে আয়, এনে দেখা। শুধু এইটাই না, মোংলা বন্দরে হাজার হাজার মেট্রিক টন চাল নামতেছে, লিমিট ছাড়া চাউল দেশে আসছে নামতেছে 3 দিন ধরে সমানে নামতেছে। আপনারা দেখছেন মোংলা এয়ারপোর্ট থেকে, এর কোনো লিমিট নেই, যা লাগে তাই আনতেছে। এখন এগুলো আসতেছে এই যে তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পরে ভারতের সাথে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক করছে। এই যে ভারতীয় রাষ্ট্রদূত ভার্মার কাছে কয়েকদিন আগে দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইয়ের সাথে তার বৈঠক দেখলাম। তারপরে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাহেবের সাথে বৈঠক দেখলাম, তারা ওখানে গেল আসলো, মানে মোটামুটি সম্পর্কটা স্বাভাবিক করলো। তো এখন মাঝখান দিয়া
বিএনপির রিজভি, বিএনপি নেতা রিজভি, উনি ওনার বোর শাড়িটা নিয়ে যে পুরাইছে, দেখছেন না? গত আন্দোলনে কত অক্টোবর মাসের কয় তারিখে জানি, 28 অক্টোবর পল্টন প্রেস ক্লাব, পল্টনের সামনে পুরাইছে। এখন রিজভি সাহেবের বোর যদি আরো শাড়ি থাকে ভারতীয়, এটা পুরাইতে, ওই দিন পুরাইতে অনেক কষ্ট হয়েছিল। আমরা দেখেছি বারবার গ্যাস লাইট মারছে আর পুরানোর চেষ্টা করতেছে, কিন্তু নিভে দিতেছে। এখন ভারত থেকে যেহেতু ডিজেল দিতেছে, এই ডিজেল দিয়া যদি রিজভি সাহেবের বোর শাড়ি আরও থাকে, এখন পুরাইতে পারে। কিন্তু তার ভাগ্যে মন্ত্রিত্ব জুটে নাই, যে ভারতীয় শাড়ি পুরাইছে, মন্ত্রিত্ব কিন্তু তার ভাগ্যে জুটে নাই, কিন্তু সে হকদার ছিল। আচ্ছা, এই যে পাইপ লাইনের কথা বলি, 120 কিলোমিটার পাইপ লাইন যে দিনাজপুর থেকে একবারে ভারত পর্যন্ত, এর 85% টাকা ইনভেস্ট করছে ভারত, 15% দিচ্ছে হলো বাংলাদেশ। এই আসিফ নজরুল রাজাকারের বাচ্চা, তুই কই এখন? এই ডক্টর ইউনূস, তুই 7 সিস্টার খাইতে চাইছিলি, তুই এখন কই? এই শুয়ার কা বাচ্চাগুলা, এই রাজাকার বাচ্চাগুলো সাথে নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা এমন তলানিতে নিয়ে গেছিল এই জারক সন্তানরা। আজকের পত্রিকায় দেখলাম পাকিস্তানের 4 কোটি মানুষ ভিক্ষা করে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, দেখেন আমি শেয়ার দিচ্ছি ফেসবুকে, এটা পৃথিবীতে তাদের জন্য লজ্জার ব্যাপার। পাকিস্তানে 4 কোটি মানুষ ভিক্ষা করে, তুই পাকিস্তান থেকে তুই কি আনবি? দেশটার যে ক্ষতি এরা করছে, বাংলাদেশ থেকে, বাংলাদেশ ভারতের বিভিন্ন নৌবন্দর, এয়ারপোর্ট এগুলো ব্যবহার করে, স্থলবন্দর, নৌবন্দর, এয়ারপোর্ট শুল্কমুক্তভাবে বাংলাদেশ ব্যবহার করত। এই পাকি অবৈধ সন্তান ডক্টর ইউনূস আসার পরে, আর বাস্টার আসিফ নজরুল আসার পরে, এই যত পাকি জারজগুলো আছে বাংলাদেশে, তাদের একই কথা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করিয়া ভারত এই সুবিধাটা বন্ধ করে দিয়েছিল আমাদের। আচ্ছা, তাদের বন্দর ব্যবহারের, তাতে এক হিসেবে দেখছি, একটা জার্নালে দেখলাম 17 মাসে 24,000 কোটি টাকা ক্ষতি হয়েছে বাংলাদেশের। যদি ভারতের এই বন্দরগুলা ব্যবহার করতে পারতো বাংলাদেশ, মানে এই বন্দর ব্যবহার করে গার্মেন্টসের সব মাল আসে যায়, তারপর টেক্সটাইল মিলে তুলা আসে, এটি বন্ধ করে দেওয়ার কারণে 24,000 কোটি টাকা বেশি লাগছে অন্য দিক দিয়ে ঘুরে ফিরে আনতে বা বাই এয়ার নিয়ে আসতে। রিপোর্ট অন দ্য ডকুমেন্টস দেখেন, প্রথম আলো। তাহলে এই 24,000 কোটি টাকা লস হয়েছে। তো তোর বাপ পাকি জারজরা এই 17 মাসে আমাদেরকে 50টা পয়সার সুবিধা দিতে পারছি বাংলাদেশকে? বলেন তো ভাই, আপনারা বলেন তো যে আমি খারাপ গালাগালি করি কেন? ভারতের দালাল আমি, ভারতের দালাল না, আমি বাংলাদেশের দালাল। এই যে 24,000 কোটি টাকা যে লস হয়েছে, ভারতের এই বন্দরগুলো এখনো বন্ধ করে দিচ্ছে, আরো ক্ষতি হইতেছে প্রতি মাসে। এটা কার লাভ? আমার বাংলাদেশের লাভ, বাংলাদেশের জনগণের লাভ। সেই জন্যই তো আমি কথা বলতেছি। ভারতের লাভের জন্য আমি কথা বলবো কেন? এই যে তেল আসছে, এটা কার লাভ? ভারতের লাভ। বাংলাদেশ বাঁচলো, বাংলাদেশের লাভ। তাহলে আমি কথা বলবো না কেন? এই যে ভারত থেকে আনলিমিটেড চাল আসছে, দেখেন
খবর নেয়া, মোংলা বন্দরে নামতেছে, কার লাভ? বাংলাদেশের লাভ। তাহলে এইসব পণ্য যদি মিশর থেকে, অন্য দূর দেশ থেকে নিয়ে আসি, থাইল্যান্ড থেকে, প্রতি কেজিতে, প্রতি বস্তায় অনেক দাম বেড়ে যায়। তাহলে আমাদের লাভের জন্য আমরা কথা বলবো, আপনারা কইবেন ভারতের দালাল। আর বেটা, ভারতের দালালি করে যদি লাভ হয়, জনগণ যদি খাইয়া পড়ে বাঁচতে পারে, তাহলে দালালি করবি না কেন? আর পাকিস্তানের দালালি করব, তুই দেখা, আমিও করতে রাজি আছি। কি লাভ? বাংলাদেশের সুদূর পাশ বেষ্টিত ভারত একটা পরাশক্তি, আর্থিক দিক দিয়ে তারা বিশ্বে পরাশক্তি, অর্থনীতি বাজার ব্যবস্থাপনায় তারা বিশ্বে একটা পরাশক্তি, সামরিক শক্তিতে তারা হলো পরাশক্তি, আন্তর্জাতিক কূটনৈতিকভাবেও তারা পরাশক্তি। যে ভারতকে চীন ঘাটাইতে সাহস পায় না, পাকিস্তান তো বাদই, রাশিয়া ঘাটাইতে সাহস পায় না, আমেরিকা ঘাটাইতে সাহস পায় না, সেই পরাশক্তি হলো আমাদের একটা বন্ধু রাষ্ট্র। তাহলে আমাদের তাদেরকে ছাড়া বাংলাদেশের কোনো উপায় আছে? কোনো ভারত যদি বাংলাদেশের কোনো কিছু না দেয়, বেচা কিনা না করে, ভারতের কিছু হবে? কত বড় একটা দেশ ভারত, বাংলাদেশের মতো 20-25টা রাষ্ট্রের সমান তাদের বড়, তাদের অর্থনীতি সেরকম 100 গুণ বড়। বাংলাদেশের ক্ষতি হবে, বাংলাদেশের জনগণ দুর্ভিক্ষে পড়বে, বাংলাদেশের জনগণের ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি। এই যে হিসাব তো দিয়েই দিলাম যে ইউনূসের 17 মাসে 24,000 কোটি টাকা খালি এটা বন্ধ করছে তারা, এই জন্যে লস হয়েছে। বাকি কিন্তু বন্ধ করে নাই। এটি সব যদি বন্ধ করে, বেচা কিনা বন্ধ করে, আমদানি রপ্তানি বন্ধ করে, তাহলে তো বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে যেত, হাহাকার হয়ে যেত। তো চৌধুরী ভাই কই? ডক্টর ইউনূস কই? আসিফ নজরুল কই? হাওয়া হাদি কই? এই জামাতি রাজাকারের বাচ্চারা, তোরা যারা দিনে রাইতে কস দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন কই তোরা? কই? তোকে বারবার আমরা বললাম যে কোথায় আসিফ নজরুল, ভারতীয় 20 লক্ষ লোক চাকরি করতেছে এখানে, একটু দেখা। তুই তো ক্ষমতায় 18 মাস থাকলি, তোকে শেষে চ্যালেঞ্জ করলাম যে অন্তত তুই 20 জন, 20 লাখ বলছিস তো, না 24 লাখ বলছিল, তো তুই 24 জন ভারতীয়কে গ্রেপ্তার কর, যারা অবৈধভাবে আছে, দিয়ে আমাদেরকে দেখা। তাও তো এই রাজাকার কা বাচ্চা পারে নাই। গুজব রটাইছে 24 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করতেছে, আর বাংলাদেশের সব বেকার হয়ে রয়েছে। এই সুদিখোর ইউনূস আইসা বলল 7 সিস্টার খেয়ে ফেলবো। তোর মার হ্যাডা খাবি? শালার বেটা শালা, তুই 7 সিস্টার খাবি? তুই বাংলাদেশকে যদি নেওয়ার ইচ্ছা থাকতো ভারতের, আগ্রাসন চালাইয়া, 1971 সালে তাদের হাতে ছিল, কিচ্ছু করার ছিল না বাংলাদেশের, নিয়ে যেত। পাকিস্তানের ওই যে কাশ্মীর নিয়ে গেছে ভারত, একটা পশম ছিঁড়তে পারছে ভারতের? পাকিস্তান নিচে তো নিচেই। বাংলাদেশ যদি নিতে চাইতো 71-এ, তারা নিয়ে যেতে পারতো। নাই 75-এ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, সারা দেশের মানুষ আতঙ্কিত ছিল। ভারত চাইলেই সৈন্য পাঠাইতে পারত, দেশটা দখল করে নিতে পারত, ঠ্যাক দিতে পারতাম আমরা? পারতাম না। 52-তে তারা নিতে পারত, 69-এ গণ অভ্যুত্থানে নিতে পারত। ভারত কোনোদিনই বাংলাদেশ নাই, কোনোদিনই বাংলাদেশ নিবে না। ভারত শুধু বাংলাদেশকে, একটা বিষয়ে আতঙ্ক ভারতের, যে বাংলাদেশের যাতে জঙ্গিরা ক্ষমতায় না আসে, আনলে ভারতের ডিস্টার্ব। কারণ এই যে 4-4.5 হাজার মাইল বর্ডার ভারতের,
এখন বাংলাদেশের জঙ্গিরা যে যদি ওখানে হামলা করে আসে, একটা বিশৃঙ্খলা করে, ভারতের অতিরিক্ত নিরাপত্তা বাইটা বাইরে যাইব, এই তো। তাহলে পাকি জারজ তোরা এখন কই? এখন কিন্তু তেল আসতেছে, কেউ বিরোধিতা করতেছে না, স্লোগান দিতেছে না, দিল্লি না ঢাকা। এই পিনাকি শুয়োরের বাচ্চা কই, তুই কই? এই ইলিয়াস শুয়োরের বাচ্চা তোরা কই? কুত্তার বাচ্চা শালা ফ্রান্সে থেকে ডেলি ভিডিও ছাড়ে, দিল্লি আগ্রাসন, দিল্লি আগ্রাসন, তোর মারে হ্যাডার আগ্রাসন, শালার বেটে শালা। ওই দেখ হিসাব দেখ, 24,000 কোটি টাকা লস হয়েছে 17 মাসে আমাদের, শুধু বন্দর ব্যবহার করতে দেয় না এই দীক্ষা। এই দেখ তেল আসতেছে, চাল আসতেছে, আর যা কিছু আসার নিয়মিত সেগুলো তো আসতেছে। এই আপদকালীন তারা এই সহযোগিতা দিতেছে। তোর পাকি জারজদেরকে বল কিছু পাঠাইতে আমাদের এখানে, দিয়ে দেখা যায় যে পাকিস্তানের লাভ আমাদের। হাতান্দাজে দেশের ক্ষতি হয়। এখন দেখ সব জামাত শিবির, এনসিপি, ইনকালাব মঞ্চ সব ঠান্ডা, কেউ কথা বলতেছে না। এখন তোদের 17 মাস ক্ষমতায় থাকবি, চ্যালেঞ্জ করলাম যে শেখ হাসিনা কি কি গোলামি চুক্তি করছে ভারতের সাথে, দেখা। একটা চুক্তি দেখাইতে পারছিস? একটা চুক্তি বাতিল করতে পারছিস? কারণ প্রত্যেকটা চুক্তি বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশ বুঝে নিয়েই করছে। তোরা তো সব ভুয়া। না পারলি একটা দেখাইতে, কি যে একজন ভারতীয় অবৈধভাবে চাকরি করতে, সে পারলি না দেখাইতে। একটা চুক্তি গোলামি চুক্তি আছে একটা, এটাও পারিস নি দেখাইতে। বরঞ্চ ভারত তাদের যে বন্দর টন্দর, এয়ারপোর্ট, যে মোগলা যা ব্যবহারের যে চুক্তি ছিল ওটা বন্ধ করে দিছে। আমরা 24,000 কোটি টাকা ক্ষতির মধ্যে পড়ছি 17 মাসে। এখন দ্রুত যদি খুলে না যায়, এখন তারেক রহমান ক্ষমতায় আসার পরে ঘন ঘন সালাউদ্দিন সাহেবকে পাঠাইতেছে, ওই পররাষ্ট্রমন্ত্রী পাঠাইতেছে, তাদের এখানে দূতাবাসে আসতেছে যাইতেছে, সম্পর্কটা স্বাভাবিক করতেছে, অনেকটা স্বাভাবিক হয়েছে। এখন তোমরা দিল্লি না ঢাকা চুদাও না। এই পাকি জারজদেরকে প্যাকেট খোঁজা, পাকিস্তান না পাঠানো পর্যন্ত বাংলাদেশের শান্তি হবে না। এসব ধর্মান্ধ জঙ্গি উন্মাদেরা, এই যে সংসদে যে জঙ্গি ঢুকছে, দেখেন কবে কি ঘটনা ঘটায় এরা। এটা জাতির জন্য দুর্ভাগ্য যে দেশ বিরোধী জঙ্গিরা আজকে সংসদে বসছে। ভিডিওটা বড় হয়ে গেল। আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন। ধন্যবাদ।